এখানে যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুর অর্থ দ্বারায় এরকম যে একটা অংশ হচ্ছে উৎপাদকেরা যেন তাদের উৎপাদিত দ্রব্যের যথাযথ যৌক্তিক দাম পান, এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ভোক্তারা যেন যৌক্তিক দামে এই জিনিসপত্র বাজার থেকে কিনতে পারে। এই দুটো অংশই এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছে। যারা উৎপাদক তারা যৌক্তিক দাম পাচ্ছেন না, এবং যারা ভোক্তা তারা যৌক্তিক দামে কিনতে পারছেন না। এবং এর সাথে যদি আরেকটা মাত্রা যোগ হয়, সেটা হচ্ছে যে খাদ্যপণ্য নিয়ে আমরা আলোচনা করছি তার দাম নিয়ে, সেই খাদ্যপণ্য কতটা নিরাপদ খাদ্যপণ্য কতটা তৈরি হচ্ছে কিংবা আমদানি হচ্ছে। কারণ আমরা খবর পাচ্ছি যে হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে যারা রোগী তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কৃষক। সুতরাং এমন উৎপাদন প্রক্রিয়া, এমন ধরনের উপাদান ব্যবহার হচ্ছে কৃষিতে, যার কারণে সবচাইতে বেশি অসুস্থতার শিকার হচ্ছেন কৃষকেরা, এবং যারা আবার ঠিক মতো দামও পাচ্ছেন না। আবার যে খাদ্য উৎপাদিত হচ্ছে যেটা ভোক্তারা বেশি দামে কিনছেন, কিন্তু কিনছেন এমন খাদ্যপণ্য যেটা তার জন্য নিরাপদ না। সুতরাং আমরা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আছি, যেটা আরো অনেক বেশি অনুসন্ধান এবং গবেষণার দাবি করে। এবং আমরা খেয়াল করলে দেখব যে বাংলাদেশে একসময় কৃষি খাদ্য গবেষণার ক্ষেত্রে কিংবা সরকারি নীতিমালা আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্ব পেত, কিন্তু গত ৮০ দশকের পর থেকে, বিশেষত ৯০ দশক থেকে এই কৃষি তেমন কোনো গুরুত্ব পায় না। এবং গবেষণার ক্ষেত্রে যারা গবেষক তারাও দেখা যায় যে কৃষির ব্যাপারে অত বেশি, এটার কারণ এটার জন্য অত বেশি ফান্ডিং নাই, অত বেশি কনসালটেন্সির সুযোগটাও কমে গেছে অনেক বেশি। তা আমরা বাজার অর্থনীতির পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, এবং সেখানে চাহিদা যোগানের কথাবার্তা হচ্ছে, যে চাহিদা এবং যোগানের বিষয়টা। বাজার অর্থনীতির সাধারণ ধরন হচ্ছে যে হ্যাঁ, সেখানে অনেক প্রতিযোগী থাকে, অনেক ক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে, সমস্ত তথ্য সবার কাছে পরিষ্কার থাকে। তো এই ধরনের একটা কাঠামোকে আমরা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি বলি। এবং বাজার অর্থনীতির নিয়ম অনুযায়ী চাহিদা যোগানের হিসাব টিসাব করি আমরা। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি সেটা হচ্ছে যে এটা ঠিক মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে একটা কল্পনা কিংবা একটা কল্পকথা। মুক্ত বাজার অর্থনীতি বলে কিছু অস্তিত্ব নাই। যেটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে ইকোনমিক্সের ভাষায় যেটাকে বলে অলিগোপলি, কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণ, বেশিরভাগ মার্কেটের ক্ষেত্রে, বেশিরভাগ পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিংবা আমদানির ক্ষেত্রে। তো যদি অলিগোপলি থাকে তাহলে এটা তো পরিষ্কার একটা চিত্র। মার্কেট যদি অলিগোপলি হয় তাহলে তো ফ্রি মার্কেট ইকোনমি বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ইকোনমির প্রিন্সিপাল কিংবা ইনস্ট্রুমেন্ট তো কাজ করবে না। সেখানে আপনি ইন্টারেস্ট রেট কিংবা অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, সেটা তো চট করে কাজ করবে না যদি মার্কেটটা অলিগোপলি হয়। সেইখানে প্রতিযোগিতা কমিশন বলেন কিংবা সরকার বলেন, তাদের একটা ভূমিকা আছে, প্রতিষ্ঠানের ভূমিকা আছে। তা আমরা গত কয়েক দশকে, বিশেষত গত ১.৫ দশকে, যেটা ভয়ঙ্কর রকম অধোগত অবনতি হয়েছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করে, আমাদের তথ্য উপাত্ত ঠিক মতো কাজ করে না, বিবিএস ঠিক মতো ফাংশন করে না, আমাদের মন্ত্রণালয়গুলো তার যে সমস্ত নির্দিষ্ট দায়িত্ব সেটা করতে পারে না। সকল প্রতিষ্ঠান নির্ভরশীল থাকে উপরের আদেশে। উপরের উপর থেকে কি আদেশ আসবে তার উপরে তাদের কার্যক্রম। নিজস্ব প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বা নিজস্ব শক্তি, নিজস্ব উদ্যোগ, এটা একেবারে পার খেয়ে যায় যদি একেবারে একজন ব্যক্তি কেন্দ্রিক উপরের আদেশ নির্ভর সমস্ত কিছু চলে। এমনকি আদালতও উপরের আদেশ দিয়ে চলে। সেটা গত ১.৫ দশকে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেইখান থেকে বেরোনোটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। নইলে অলিগোপলিকে ফাইট করতে গেলে যেভাবে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা কাজ করতে হবে, সেটা যদি উপরের আদেশের ওই চর্চাটাই অব্যাহত থাকে তাহলে এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে। আমরা গত সরকারের পতনের পরে, গত সরকারের সময় আমরা এই জিনিসটা বুঝতাম এবং আমরা সবাই জানতাম যে প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসপত্রের দাম বৃদ্ধির ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে একটা বড় ভূমিকা পালন করছে। সার্জিন যেটা বলেছেন এটা ঠিক, যে চাঁদাবাজিটা সেই সময় এটা তো আমরা সবাই তখন স্বীকৃত ছিল যে শুধুমাত্র প্রত্যেকটা স্তরে, কৃষকের পর থেকে প্রত্যেকটা স্তরে চাঁদাবাজির সংখ্যা ক্রমাগত দিনের পর দিন বাড়ছিল। কারণ গত সরকারের সময় এরকম হয়েছিল যে এটা কোনো জবাবদিহি নাই, কোনো রকম
স্বচ্ছতা নাই এবং তার কোনো কারোর কাছে কোনো ধরনের চাঁদাবাজি বাড়তে থাকে যদি তারপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত অনির্দিষ্টভাবে সবকিছু বেড়ে যাচ্ছে, লুটপাট এবং চাঁদাবাজি। সেই সরকার পতনের পরে এটা তো স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তাহলে তো জিনিসপত্রের দাম কমে আসবে, চাঁদাবাজিটা তো নাই। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি সরকার চলে গেল কিন্তু এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে। তার মানে হচ্ছে যে এখানে কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে আবার চাঁদাবাজি নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। কিন্তু চাঁদাবাজি ছাড়াও অন্যান্য যে সমস্ত উপাদান বাজারের মধ্যেই যে যারা নিয়ন্ত্রণ করে সবকিছু, ফ্রি মার্কেট ইকোনমির পরিবর্তে কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণের মধ্যে যে বাজারটা থাকে, চাঁদাবাজি না থাকলেও তাদের ওই দাম বৃদ্ধির কৌশলটা ঠিকই অব্যাহত থাকে, সেটা থাকলো। এবং তারপরে সেই প্রোডাকশন, আমরা তো কিছু বাস্তব কারণ জানি যে হ্যাঁ প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে কিংবা আমদানির খরচ বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে এক্সচেঞ্জ রেটের জন্য, আমদানি খরচ বেড়ে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য, যেগুলো আমরা যুক্তি শুনলাম, এগুলো সব ঠিক। পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যায়, উৎপাদন খরচ, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। তাইলে এগুলো কিছু কিছু কারণ আছে যেগুলো শর্ট টার্মে সরকারের মনোযোগ দেওয়ার কথা, কিছু আছে লং টার্মে তার মৌলিক নীতিগত জায়গাগুলো সন্ধান করা, কিছু আছে মধ্যমেয়াদী কাজগুলো করতে হবে। এই যেমন ধরুন গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পেছনে পুরো জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে সরকারের যে সমস্ত নীতিমালা সেটার একটা ভূমিকা আছে। কিন্তু ওই IMF বিশ্বব্যাংক একটা শর্ত দিল, সেই শর্ত পূরণ করতে হবে, তার কাছ থেকে লোন পাওয়ার জন্য, এবং সেই জন্য প্রাইভেটাইজ করতে হবে, কমার্শিয়ালাইজ করতে হবে, জিনিসপত্রের দাম বাড়াইতে হবে। এই যে পুরনো পলিসি, যে নীতিমালার কারণে গত সরকারের সময় লুণ্ঠনকারী, ঋণ খেলাফি, দখলদার এদের আধিপত্য তৈরি হয়েছিল, সেই একই ধরনের নীতিমালা যদি অব্যাহত থাকে এখন এই সরকারের সময়, তাহলে তো পরিবর্তন কিছু হবে না। এবং এই জিনিসপত্রের দাম কৃষক থেকে শুরু করে ভোক্তা, এই দুই পক্ষে যে বঞ্চিত অবস্থা, সেই বঞ্চিত অবস্থার পরিবর্তন হবে।